প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তোমাদেরকে আমি চলো তরিত এই চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, বোর্ড সলিউশন করতেছিলাম। গতদিন আমরা যশোর বোর্ড 2020 সর্বশেষ সলিউশন করেছিলাম। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2020 সলিউশন করব। প্রকৃতিতে কিছু কিছু মৌল আছে যারা স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন রকম রশ্মি বিকিরণ করে, যেমন আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। এই যে রশ্মি বিকিরণ করে এই মৌলগুলোকে তেজস্ক্রিয় মৌল বলে। তেজস্ক্রিয় মৌলের স্বতঃস্ফূর্ত ভাবে রশ্মি বিকিরণ করার ক্ষমতাকেই তেজস্ক্রিয়তা বলে। এক্স রে এবং সিটি স্ক্যান দ্বারা গঠিত বিম্ব এক নয়। এক্স রে যেখানে শরীরের অভ্যন্তরে দ্বিমাত্রিক প্রতিবিম্ব গঠন করা হয় এক্স রে সাহায্যে, সিটি স্ক্যানে ত্রিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয়। এক্স রেতে করা হয় দ্বিমাত্রিক প্রতিবিম্ব, সিটি স্ক্যানে ত্রিমাত্রিক প্রতিবিম্ব। সিটি স্ক্যান মানে আছে কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান। চিকিৎসা বিজ্ঞানে এটি প্রতিবিম্ব তৈরির একটা বিশেষ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোন ত্রিমাত্রিক বস্তুর কোন ফালি বা অংশে দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয় তাকে টোমোগ্রাফি বলে। তাই সিটি স্ক্যানে যেহেতু ত্রিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয় আর এক্স রেতে শুধুমাত্র দ্বিমাত্রিক প্রতিবিম্ব, এই জন্য এক্স রে এবং সিটি স্ক্যান দ্বারা গঠিত বিম্ব কখনোই এক হয় না। গ, এই বিন্দুতে বর্তনের প্রবাহ নির্ণয় করো। আমরা এই বিন্দুটার দিকে তাকাই, এই হচ্ছে এই বিন্দু। আমাদের মূল প্রবাহ এই দিকে যাবে, এখানে সে দুই ভাগ হবে, আবার দুই ভাগ হওয়ার পর আবার এক হয়ে যাবে, আবার এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে ঢুকবে। তার মানে মূল প্রবাহ যেটা বর্তনীর যে মূল প্রবাহ সেটাই এই বিন্দু দিয়ে গিয়েছে। তা বর্তনে আমরা মূল প্রবাহ বের করব। তাহলে মূল প্রবাহ বের করতে হলে দেখো এই 120 আর 200 এক বিন্দু থেকে শুরু হয়েছে, এক বিন্দুতে শেষ হয়েছে। এই দুইটা রোধ সমান্তরাল সন্নিবেশে আছে। তাহলে সমান্তরাল সন্নিবেশে তুল্য রোধ করে আমরা তুল্য রোধ বের করব। তার সাথে একটা অনুক্রমিক আছে, তারপরে আমরা তুল্য রোধ ব্যবহার করে আমরা তড়িৎ প্রবাহ বের করব। প্রথমে এই দুটো সমান্তরাল R1 R2 সমান্তরাল। তাহলে 1/Rp equal 1/R1 plus 1/R2, 1/120 by 1/200, 1/R। এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের আরপির মান বের করতে হবে। ক্যালকুলেশন করে আরপি মান এসেছে 75 ওহম। আরপির সাথে R3 অনুক্রমিক, আরপি ও R3 অনুক্রমিক বা সিরিজ। এটা অনুক্রমিক। RS equal RP plus R3, 75 plus 220। এটা ক্যালকুলেশন করে আমাদের আসতেছে 295। এটা হচ্ছে এই বর্তনের তুল্য রোধ। এখন আমরা এই বর্তনের তড়িৎ প্রবাহ বের করব। মূল প্রবাহ এ বিন্দু দিয়ে গেছে, তাহলে তড়িৎ প্রবাহ বের করার সূত্র E equal IR, IRS, I equal E by RS। এর মান ছিল আমাদের 12 ভোল্ট, RS এর মান 295। ক্যালকুলেশন করে যে মানটা আসতেছে 0.040668।
অ্যাম্পিয়ার। তাহলে এই যে মূল প্রবাহ, এই মূল প্রবাহ এ বিন্দু দিয়ে গেছে, তাহলে এ বিন্দুর প্রবাহ এটাই হবে। অতএব এ বিন্দুর প্রবাহ .04068 অ্যাম্পিয়ার। এ হচ্ছে আমাদের গ সলিউশন হয়ে গেল। প্রথমে আমরা R1 অপসারণ করি। R1 নাই, তাহলে ইলেকট্রিসিটি R2 দিয়ে যাবে আর R3 দিয়ে যাবে। যদি R1 না থাকে, R1 ইকুয়াল 120 ওহম রোধ না থাকলে R2 ও R3 অনুক্রমিক হবে। তাহলে RS ইকুয়াল R2 প্লাস R3। R2 আছে 200, R3 220, ক্যালকুলেশন করে 420 ওহম। এটা হচ্ছে তুল্য রোধ। এখন আমরা তড়িৎ প্রবাহ বের করব। I1 দিয়ে প্রকাশ করলাম। I1 ইকুয়াল E বাই RS। এর মান 12 ভোল্ট, RS 420। এটা ক্যালকুলেশন করে আমরা তড়িৎ প্রবাহ পাইলাম 0.0287 অ্যাম্পিয়ার। যদি R1 আমরা অপসারণ করি, সেক্ষেত্রে এটা আসে। যদি R2 অপসারণ করি, R2 ইকুয়াল 200 ওহম অপসারণ করলে। যদি R2 না থাকে, তাহলে ইলেকট্রিসিটি R1 দিয়ে যাবে, তারপর R3 দিয়ে যাবে। তাহলে R1 R3 হবে অনুক্রমিক। R1 R3 অনুক্রমিক। R1 R3 অনুক্রমিক। তাহলে R1 R3 যদি অনুক্রমিক হয়, RS ইকুয়াল R1 প্লাস R3। R1 হচ্ছে 120, R3 220, ক্যালকুলেশন করে 340 ওহম। আমরা 340 ওহম পাইলাম। তাহলে তড়িৎ প্রবাহ আমরা I2 দিয়ে প্রকাশ করি। E বাই RS, E 12, RS 340, ক্যালকুলেশন করে আমরা তড়িৎ প্রবাহ পাচ্ছি 0.03529 অ্যাম্পিয়ার। এই হচ্ছে R2 অপসারণ করলে এই তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এবার R3 অপসারণ করলে, R3 অপসারণ করলে তাহলে ইলেকট্রিসিটি এই দুটো দিয়ে যাবে, এখানে আসা করে। এখানে R3 নাই, শুধু তার আছে, তার দিয়ে ইলেকট্রিসিটি আসবে। R3 নাই, তাহলে R3 যদি আমরা অপসারণ করি, তাহলে এটা তো নাই, এই রোধ নাই, এই দুটো সমান্তরাল হবে। R1 ও R2 সমান্তরাল। R1 R2 সমান্তরাল হবে। তা 1 বাই RP ইকুয়াল 1 বাই R1, 1 বাই R2। 1 বাই R1 এর মান হচ্ছে 120, 1 বাই R2 মান 200, 1 বাই RP। শুধু RP ইকুয়াল আসছে 75 ওহম। কত? I3 ইকুয়াল E বাই RP। E হচ্ছে 12 আর RP হচ্ছে 75.16 অ্যাম্পিয়ার। 0.16 অ্যাম্পিয়ার। এখন এখানে একটা প্রশ্ন আসছে, যদি R3 রোধও নাই এবং সংযোগও নাই, যদি এরকম হয়, রোধ R3 রোধ নেই কিন্তু সংযোগও নেই, সংযোগ নেই, সেক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হবে না, কারণ এখানে তো সংযোগ নেই। তাহলে তড়িৎ কি প্রবাহিত হওয়ার সুযোগও নেই।
সেক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হবে না, কারণ বর্তনী পূর্ণ হতে হবে। তো তারপর তো রোদেই নেই, এখানে ফাঁকা, ফাঁকা থাকলে তো তড়িৎ প্রবাহিত হবে না। আমাদের প্রশ্ন ছিল কোন রোধটি অপসারণ করলে মোট প্রবাহ সর্বোচ্চ হবে। তাহলে এখানে আমরা দেখাইছিলাম R3 যদি অপসারণ করা হয় আর যদি শুধু তার দ্বারা সংযুক্ত করা হয়, সেক্ষেত্রে 0.16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। আর যদি তার দ্বারা সংযোগ না করা হয় তাহলে প্রবাহ পাওয়া যাবে না। সেক্ষেত্রে এই দুটার ক্ষেত্রে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ হবে I2। এই দুটার ক্ষেত্রে I2 কখন পাওয়া যায়? যখন R2 200 ওহম অপসারণ করা হয়। তাহলে আমাদের এখানে মন্তব্য লিখতে হবে, অনেক বড় একটা মন্তব্য লিখতে হবে। এক, যে R3 অপসারণ করার পর যদি তার দ্বারা সংযুক্ত করা হয় তাহলে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে 0.16 অ্যাম্পিয়ার। আর যদি তার দ্বারা সংযুক্ত না করা হয় তাহলে তো তড়িৎ প্রবাহিত হবে না। সেই ক্ষেত্রে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে 0.0359 অ্যাম্পিয়ার যখন R2 অপসারণ করা হয়। এই কথাটুকু এখানে লিখতে হবে। চট্টগ্রাম বোর্ড 2020। তড়িৎ ক্ষমতা কাকে বলে? কোন বৈদ্যুতিক যন্ত্রে তড়িৎ শক্তিকে অন্যান্য শক্তিতে রূপান্তরিত করার হারকে ওই যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে। অর্থাৎ তড়িৎ শক্তিকে অন্য শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার যে হার, তাকেই বলা হয় তড়িৎ যন্ত্রের তড়িৎ ক্ষমতা। খ, তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহী পদার্থের পরিবাহকত্ব কমে যায়। আমরা পড়ে আসলাম পরিবাহকত্ব সিগমা ইকুয়াল 1/ρ। ρ হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহকত্ব। আর একটা জিনিস পড়ে আসলাম পরিবাহিতা, জি, এটা রোধের বিপরীত রাশি। এই দুটো জিনিস আমরা পড়ে এসেছিলাম। রোধের সূত্রে আমরা জানি ক্ষেত্রফল আর দৈর্ঘ্য স্থির থাকে। একটা পরিবাহী রোধ তার উপাদান, একটি পরিবাহী রোধ তার উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে রোধও বেড়ে যায়, কারণ তাপমাত্রা যখন বেড়ে যাবে তখন অণুগুলোর মধ্যে কম্পন শক্তি, গতি শক্তি বেড়ে যাবে। ফলে ওই তারের ভিতর দিয়ে যখন মুক্ত ইলেকট্রন বা ইলেকট্রিসিটি যাবে তখন এই মুক্ত ইলেকট্রন গুলো বাধা দিবে, কারণ তারের মধ্যে তাপ বাড়ানোর ফলে তারের মুক্ত ইলেকট্রনের পরিমাণ বেড়ে যাবে, তারের অণুগুলো গতিশীল হবে। ফলে বাহির থেকে যে ইলেকট্রিসিটি যাবে তাকে বেশি পরিমাণ বাধা দিবে। তাই তাপমাত্রা বাড়ানো হলে রোধ বেড়ে যাবে। আর যেহেতু রোধের বিপরীত রাশি পরিবাহিতা বা আপেক্ষিক রোধের বিপরীত রাশি পরিবাহকত্ব, তাপমাত্রা বাড়লে যেহেতু রোধ বেড়ে যায়, তাই রোধ বেড়ে গেলে পরিবাহিতা কমে যাবে। কারণ রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা বা পরিবাহকত্ব। যতই তাপমাত্রা বাড়ানো হবে রোধ তত বেড়ে যাবে, পরিবাহকত্ব তত কমে যাবে। এবার গ, এম বস্তুর জন্য এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত? আমরা জানি তড়িৎ ক্ষেত্র E ইকুয়াল AQ/r²। তা কে আমরা জানি 9 × 10⁹। কি হচ্ছে 12 কুলম্ব, আর হচ্ছে 10 মিটার। এটা ক্যালকুলেশন করলে
আমরা পেয়ে যাব কত এর এর তড়িৎ ক্ষেত্রের ইন্টেন্সিটি বা প্রাবল্য পেয়ে যাব। এর মান আসতেছে 1.08 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন পার কুলম্ব। চিত্র 2 এর প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে সমপরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে কিনা। তাহলে এই যে ইলেকট্রিসিটি এই দিক দিয়ে যাবে, মূল প্রবাহ এই দিক দিয়ে যাবে, সে দুই ভাগ হয়ে যাবে। তাই এর আর এর তো ভিন্ন তো হবেই। আবার ইলেকট্রিসিটি এখানে আসবে, আবার মূল প্রবাহ এই দিক দিয়ে ঢুকবে। তাহলে R3 তে মূল প্রবাহ যাবে, অর্থাৎ এই বর্তনীর যে মূল প্রবাহ সেটা R3 দিয়ে যাবে, এটা ঠিক। তা মূল প্রবাহ যদি আমি বের করি তাহলে আমরা বলবো যে R3 দিয়ে মূল প্রবাহটা গেছে, কিন্তু R1 R2 দিয়ে কি গেছে সেটা আমাদের বের করতে হবে। তা আমরা প্রথম মূল প্রবাহটা বের করে ফেলি যে এটা এই বর্তনীর মূল প্রবাহ কত। এই মূল প্রবাহ বের করতে হলে আমাদের তুল্য রোধ বের করতে হবে, তারপরে তড়িৎ প্রবাহে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই বিন্দু আর এই বিন্দু, এই রোধ এখান থেকে আসছে, এই রোধও এখান থেকে এসেছে, আবার একটা বিন্দুতে সংযুক্ত হয়েছে। একাধিক রোধের যদি এক প্রান্ত এক বিন্দুতে আর প্রান্তগুলো আরেকটি বিন্দুতে সংযুক্ত হয় তাকে সমান্তরাল বলে। তাহলে আমরা ঘতে R1 ও R2 সমান্তরাল, যে সমান্তরাল হয় তার সূত্র ফেলে দিই 1/RP ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 1/6 প্লাস 1/6 1/RP। RP মান আসলো 3 ওহম। RP এর সাথে R3 হচ্ছে অনুক্রমিক, এই দুটো মিলে RP, তার সাথে R3 অনুক্রমিক। তা RP ও R3 অনুক্রমিক। যদি অনুক্রমিক হয় তা RS ইকুয়াল RP প্লাস R3। RP হচ্ছে 3 আর R3 6, 9 ওহম। আমরা 9 ওহম পাইলাম মূল তুল্য রোধ। এখন আমরা কি করব, আমরা এখন মূল প্রবাহ বের করব। মূল প্রবাহ V ইকুয়াল I RS। তাহলে V এর মান আমাদের জানা আছে 12 ভোল্ট, I আমরা বের করব RS 9। এখান থেকে I দাঁড়াচ্ছে 12/9। ক্যালকুলেশন করে আমাদের আসছে 4/3 এম্পিয়ার। 4/3 এম্পিয়ার। এই 4/3 এম্পিয়ার এইটা R3 এর ভিতর দিয়ে অবশ্যই গেছে, আর I তো এখানে আসছে, দুই ভাগ হয়ে গেছে, এক জায়গায় হয়েছে, আবার I এই দিক দিয়ে আসছে। তাহলে R3 এর তড়িৎ প্রবাহ 4/3 এম্পিয়ার। এটা R3 এর তড়িৎ প্রবাহ আমরা পেয়ে গেলাম। এখন R1 আর R2 এর তড়িৎ প্রবাহ বের করতে হবে। তা R1 R2 এর তড়িৎ প্রবাহ বের করতে হলে আমাদের এই দুই বিন্দুর বিভব জানতে হবে। এই দুই বিন্দু যদি আমি বিভব বের করতে পারি তাহলে তড়িৎ প্রবাহ বের করতে পারবো। তা আমাদের বিভবটা বের করি। V ইকুয়াল I RP। RP কেন বললাম, কারণ মূল প্রবাহ যেটা আমরা পেয়েছিলাম এই যে 4/3 অ্যাম্পিয়ার, এটা এই দিকে গেছে, তারপর এই পাশে গেছে, এই পাশে গেছে। তা মূল প্রবাহ ঢুকছে এই দুইটার তুল্য রোধ এই দুইটাতে ঢুকছে, এই দুইটার তুল্য রোধ হচ্ছে 3, তাই RP লিখছি। তো মূল প্রবাহ ঢুকছে 4/3, কোথায় ঢুকছে, RP এর মধ্যে ঢুকছে 3, ক্যালকুলেশন করে 4 ভোল্ট। তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য 4 ভোল্ট। আমরা যদি দুই বিন্দুর বিভব পার্থক্য পেয়ে যাই তাহলে এখন আমরা জানি সমান্তরালে থাকলে বিভব একই, এরও বিভব যা এরও বিভব তা। প্রথমে R1 এর আমরা বের করি, R1 এর প্রবাহ তড়িৎ প্রবাহ I1 ইকুয়াল V বাই R1। V তো 4 ভোল্ট, R1 6, তাহলে কত 2/3 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে R1 এর তড়িৎ প্রবাহ। R2 এর প্রবাহ I2, এটাও V বাই R2।
তাহলে ভি তো একই, কারণ সমান্তরালে থাকলে বিভব একই। ভি 4, এই 4, আর R2 ও 6, 2/3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম R1 এর 2/3, R2 এর 2/3 আর R3 এর 4/3। তাহলে প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে সমপরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় না। তাহলে আমাদের এখানে লিখতে হবে প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে সমপরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় না। বরিশাল বোর্ড 2020 ওহমের সূত্রটি বিবৃত করো। ওহমের সূত্রে বলা হয়েছে তাপমাত্রা স্থির থাকলে কোনো একটি নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি I হয়, দুই প্রান্তের বিভব পার্থক্য যদি V হয়, I সমানুপাতিক V। কি স্থির? তাপমাত্রা স্থির। তা I ইকুয়াল GB, G হচ্ছে পরিবাহিতা, G ইকুয়াল 1/R ইন্টু V, V ইকুয়াল IR। এটাই ছিল ওহমের সূত্র। এই ওহমের সূত্র কি হয়ে গেল? বৈদ্যুতিক ক্যাটলিতে নাইক্রোম তার ব্যবহৃত হয় কেন? আমরা জানি পদার্থের আপেক্ষিক রোধের মান যত বেশি হবে তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের সময় বেশি তাপ উৎপন্ন হবে। বৈদ্যুতিক ক্যাটলিতে যে নাইক্রোম তার ব্যবহার করা হয় সেই তারের আপেক্ষিক রোধ হচ্ছে এটা 100 × 10⁻⁸ ওহম মিটার। এটা একটা কারণ যে আপেক্ষিক রোধের মান বেশি, তাই তড়িৎ প্রবাহিত হলে বেশি তাপ উৎপন্ন হবে। 2 নম্বর কারণ হচ্ছে এর গলনাঙ্ক অনেক বেশি, তাই অনেক তাপ উৎপন্ন করলেও নাইক্রোম তার গলে যায় না, তাই বৈদ্যুতিক ক্যাটলিতে নাইক্রোম তার ব্যবহার করা হয়। তাহলে আমরা দুটো কারণ বলেছি, এক আপেক্ষিক রোধের মান বেশি, আপেক্ষিক রোধের মান বেশি হলে তড়িৎ প্রবাহিত হলে বেশি তাপ উৎপন্ন হবে, আর 2 বলেছি এর গলনাঙ্ক অনেক বেশি, অনেক তাপ সহ্য করার পর এটা গলে যায় না, তাই বৈদ্যুতিক ক্যাটলিতে নাইক্রোম তার ব্যবহার করা হয়। R1 রোধটির তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অর্ধেক করা হয়, রোধটির মান কত হবে? আমরা দেখতে পাচ্ছি R1 রোধটি হচ্ছে 4 ওহম। ধরি তারের দৈর্ঘ্য এখন L আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A। তাহলে আমরা জানি R1 ইকুয়াল R1 রো L বাই A। এটা বর্তমানে এই মান। এখন যদি আমি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করি আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করি, তাহলে কি হবে? R2 রো তারের দৈর্ঘ্য আমি দ্বিগুণ করব, তাই L এর জায়গায় 2L, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করব, এর জায়গায় A/2। তাহলে এখানে যদি আমি উল্টাই দেই, তা 2 টা চলে যাবে উপরে, 4 × ρL বাই A এরকম হবে। তাই ρL বাই A সমান হচ্ছে R1, R2 সমান 4 × R1, 4 R1 এর মান 4 ওহম, 16 ওহম। তার মানে কি দাঁড়ালো? যদি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অর্ধেক করা হয়, তার রোধ হয়ে যাবে 4 গুণ। আগের রোধ ছিল 4 ওহম, এখন হয়ে যাবে 16 ওহম। প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে সমান বিদ্যুৎ প্রবাহিত হবে কিনা? তো আমরা বুঝতেই পারতেছি মূল প্রবাহ এখানে আসবে, আসার পর 2 ভাগ হবে, আবার 1 হয়ে যাবে, আবার মূল প্রবাহ এই দিক দিয়ে ঢুকবে। তাহলে মূল প্রবাহটা হবে R3 এর প্রবাহ। R1 R2 যদি ভালো করে অবজার্ভ করো, এরা দুজনেই একটা বিন্দু থেকে এসেছে, একটা বিন্দুতে শেষ হয়েছে, এই যে।
তো নিশ্চয়ই এরা সমান্তরাল। তাহলে R1 ও R2 সমান্তরাল। 1/R1 sorry 1/RP equal 1/R1 plus 1/R2, 1/4 plus 1/4, 1/RP। তা শুধু RP এর মান হবে 2 ওহম। তাহলে RP এর মান আমরা বের করে ফেললাম। এই RP এর সাথে R3 কি আছে? RP এর সাথে R3 আছে অনুক্রমিক। RP ও R3 অনুক্রমিক। যদি অনুক্রমিক হয় তাহলে RS ইকুয়াল RP প্লাস R3। RP এর মান আমরা পেয়েছি 2, R3 মান 4, মোট 6 ওহম। তাহলে মূল প্রবাহ I ইকুয়াল কি হবে? V/RS। V হচ্ছে 12, RS 6 সমান 2 অ্যাম্পিয়ার। এই 2 অ্যাম্পিয়ার হচ্ছে মূল প্রবাহ। এই মূল প্রবাহ তো R3 ভিতর দিয়ে গেছে, তাহলে R3 এর প্রবাহ I ইকুয়াল 12 না 2 অ্যাম্পিয়ার। তাহলে R3 এর প্রবাহ আমরা পেয়ে গেলাম। এখন R1 আর R2 এর প্রবাহ বের করব। R1 আর R2 এর প্রবাহ বের করতে হলে এই দুই বিন্দুর বিভব প্রয়োজন। তার বিভবটা আমরা বের করে ফেলি। V ইকুয়াল I মূল প্রবাহ ঢুকছে, কার মধ্যে ঢুকছে? এই দুইটার মধ্যে ঢুকছে। V ইকুয়াল RP। I এর মান মূল প্রবাহ অলরেডি আমরা বের করেছি 2 অ্যাম্পিয়ার, আর RP এই দুটো মিলে আমরা পেয়েছিলাম 2 সমান 4 ভোল্ট। তাহলে মূল প্রবাহ হচ্ছে বিভব হচ্ছে এই দুই বিন্দুর বিভব হচ্ছে 4 ভোল্ট। তা দুই বিন্দুর বিভব যদি 4 ভোল্ট হয় তাহলে এর ভিতর দিয়ে কত তড়িৎ গেছে, এর ভিতর দিয়ে কত তড়িৎ গেছে আমরা বের করে ফেলি। তাহলে এর ভিতর দিয়ে ধরলাম I1 ইকুয়াল V/R1। V তো আমরা পেয়েছি 4 ভোল্ট, আর R1 ও 4, 1 অ্যাম্পিয়ার। এখানে লিখবো I1 টা হচ্ছে R1 এর প্রবাহ সেটা 1 অ্যাম্পিয়ার। এরপর R2 এর প্রবাহ I2 ইকুয়াল V/R2। V তো আমরা বের করেছি 4 ভোল্ট, 4/4 সমান 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি পেলাম? আমরা পাইলাম R3 এর প্রবাহ 2 অ্যাম্পিয়ার, R1 এর প্রবাহ 1 অ্যাম্পিয়ার, R2 এর প্রবাহ 1 অ্যাম্পিয়ার। তাহলে প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে সমান বিদ্যুৎ প্রবাহিত হয় নাই। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায়। থ্যাংক ইউ অল।